নমস্কার, স্বাগতম আমাদের এই নতুন ডিপ ডাইভে। আজ আমরা দুটো খুব সাধারণ ধাতুর গভীরে যাব। হ্যাঁ, আর দেখব তাদের মধ্যে লুকিয়ে থাকা দুটো একেবারে ভিন্ন গল্প। একটি হল সংকোচনের গল্প, সবকিছুকে যেন শক্ত করে আঁকড়ে ধরে। আর অন্যটি হল চরম দুর্বলতার, মানে সবকিছু ছেড়ে দেওয়ার গল্প। আমাদের হাতে থাকা একটা বেশ পুরনো ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা থেকে আমরা সীসা আর টিনের এই দুই ভিন্ন চরিত্রকে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্লাম্বাম বা সীসার গল্পটা দিয়েই শুরু করি। সোর্স অনুযায়ী এর মূল চরিত্রটা ঠিক কি? এর মূল যে ব্যাপারটা সেটা হলো সংকোচন বা ভেতরের দিকে টেনে ধরা। সংকোচন? হ্যাঁ, এটা শুধু ঐচ্ছিক পেশি নয়, যেগুলো আমরা ইচ্ছে মতো নাড়াতে পারি তা নয়। আচ্ছা। বরং ভেতরের অঙ্গপ্রত্যঙ্গদের পেশি যেগুলো নিজের মতো চলে সেগুলোতেও একটা খিঁচুনি বা টান তৈরি করে। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল লেড কলিক। লেড কলিক? ওহ, মানে সীসার বিষক্রিয়া থেকে যে পেটে ব্যথা হয় সেটা? ঠিক তাই। তবে এটা কিন্তু সাধারণ ব্যথা নয়। এটা হলো প্লাম্বামের ব্যক্তিত্বের আসল প্রকাশ, সংকোচন। কিরকম? শরীরটা যেন নিজেকে ভেতর থেকে এমন জোরে টেনে ধরে যে পেটের দেওয়ালটা ফুলে ওঠার বদলে ভেতরের দিকে ঢুকে যায়, একটা গর্তের মতো হয়ে যায়। বলেন কি? হ্যাঁ, এর সাথে থাকে মারাত্মক কোষ্ঠকাঠিন্য, কারণ শরীর কিছুই ছাড়তে চায় না, সবকিছু আটকে রাখে। তার মানে এই যে ভেতরের দিকে টেনে ধরার প্রবণতা, এটা কি শুধু পেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি এর প্রভাব শরীরের অন্য অংশেও দেখা যায়? খুব ভালো প্রশ্ন। এই প্রবণতাটা শুধু ভেতরেই থাকে না, এটা স্নায়ুতন্ত্রেও ছড়িয়ে পড়ে, আর তার ফলেই দেখা দেয় পক্ষাঘাত বা প্যারালাইসিস। পক্ষাঘাত? বিশেষ করে হাতের কবজির পেছনের পেশিগুলো, এক্সটেন্সর মাসল, সেগুলো এতটাই দুর্বল হয়ে যায় যে হাতটা আর সোজা রাখা যায় না। ও, কবজি থেকে অসহায়ভাবে ঝুলতে থাকে। একেই রেস্ট ড্রপ বলা হয়। ভাবা যায় শরীর নিজেই এমন একটা স্পষ্ট চিহ্ন দিয়ে রোগের কথা জানিয়ে দিচ্ছে। এটা তো গোয়েন্দা কাহিনীর ক্লু খুঁজে পাওয়ার মতো ব্যাপার। একদম। আরেকটা অদ্ভুত ক্লু আছে কিন্তু। কিরকম? রোগীর মাড়ির ধারে একটা পাতলা নীল রেখা দেখা যায়। নীল রেখা? কেন? এটা হয় কারণ দাঁতের গোড়ায় যে টাটার জমে তাতে থাকা সালফারের সাথে রক্তে মিশে থাকা সীসা বিক্রিয়া করে, আর তার ফলে লেড সালফাইডের একটা স্তর তৈরি হয়। বাহ! এমনকি মাল্টিপল স্ক্লেরোসিসের মতো স্নায়ুর রোগে যখন শরীর শক্ত হয়ে যায় বা কাঁপুনি হয়, তখনও কিন্তু এই প্লাম্বামের লক্ষণের সাথে মিল পাওয়া যায়। তার মানে একটা ধাতু সবকিছুকে শক্ত করে দিচ্ছে, অবশ করে দিচ্ছে। কি অদ্ভুত! তাহলে স্ট্যানাম বা টিনের গল্পটা কি ঠিক এর উল্টো? একেবারে বিপরীত। প্লাম্বাম যদি হয় আঁকড়ে ধরার প্রতীক, স্ট্যানাম হল শক্তি হারিয়ে ছেড়ে দেওয়ার প্রতীক। এর মূল কথা হল চরম গভীর দুর্বলতা। আমি সোর্সে একটা অদ্ভুত জিনিস পড়লাম, সিঁড়ি দিয়ে ওঠার চেয়ে নামার সময় নাকি বেশি দুর্বলতা লাগে। এটা তো উল্টো হওয়ার কথা, তাই না? এটাই তো স্ট্যানামের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য। নামার সময় হাঁটু দুটো এতটাই কাঁপে আর দুর্বল লাগে যে রোগী ভয় পেয়ে যায়। আচ্ছা। তার শরীরে এতটাই শক্তি থাকে না যে সোজা হয়ে চেয়ারে বসবে, বরং ধপ করে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। সব শক্তি যেন ভেতর থেকে কেউ শুষে নিয়েছে। এই শারীরিক দুর্বলতার সাথে কি মানসিক অবস্থারও কোনো যোগসূত্র আছে? অবশ্যই। স্ট্যানামের রোগী সাধারণত খুব বিষণ্ণ থাকে, অল্পতেই কেঁদে ফেলে। এটা খুব অবাক করার মতো, কারণ ফুসফুসের সমস্যায় ভোগা রোগীরা সাধারণত শেষ পর্যন্ত আশাবাদী থাকে, কিন্তু এখানে ঠিক তার উল্টো। আর এই দুর্বলতা? এই চরম দুর্বলতা শরীরের অন্যান্য অংশেও দেখা যায়, যেমন ধরুন জরায়ু বা যোনি স্থানচ্যুত হওয়া। সবকিছু যেন ঝুলে পড়ছে, নিজের জায়গায় থাকতে পারছে না। এর কি আর কোনো বিশেষ লক্ষণ আছে? মানে যেমন ধরুন ব্যথা? হ্যাঁ, এর এক ধরনের স্নায়ুশূল বা নিউরালজিয়া আছে, যার ধরনটাও খুব অদ্ভুত। অদ্ভুত? কিরকম? ব্যথাটা অনেকটা জোয়ার ভাটার মতো, খুব ধীরে ধীরে বাড়তে থাকে, একটা চরম অবস্থায় পৌঁছায়, তারপর আবার সেই একই ধীর গতিতে কমতে শুরু করে। আর সোর্সে কফ বা শ্লেষ্মার কথা বলা হয়েছে? হ্যাঁ, আর সেটাও এর ছেড়ে দেওয়া চরিত্রের সাথে একদম মিলে যায়। প্রচুর হলুদাভ সবুজ শ্লেষ্মা তৈরি হয়। কিন্তু সেটা বের করতে কোনো কষ্ট হয় না, সহজেই বেরিয়ে আসে। আর বেরিয়ে যাওয়ার পর রোগী খুব আরাম পায়, দুর্বলতাটা কমে যায়। প্লাম্বামের কোষ্ঠকাঠিন্যের ঠিক উল্টো, শরীর এখানে সবকিছু সহজেই ছেড়ে দিয়ে হালকা হতে চায়।
তাহলে সব মিলিয়ে সারমর্মটা কি দাঁড়ালো? প্লাম্বামের মূল বিষয় হল টান, সংকোচন, পক্ষাঘাত, সবকিছু শক্ত এবং অবরুদ্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে স্ট্যানাম স্ট্যানামের মূল বিষয় হল গভীর দুর্বলতা এবং শিথিলতা, সবকিছু যেন ঝুলে পড়ছে বা শক্তি হারিয়ে ফেলছে। অসাধারণ। এই পুরনো লেখাগুলো পদার্থগুলোকে এমনভাবে জীবন্ত করে তুলেছে যেন তাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব বা আখ্যান আছে। ঠিক তাই। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আধুনিক রাসায়নিক দৃষ্টিকোণের বাইরেও পদার্থকে চেনার অন্য কোনো উপায় থাকতে পারে। কে জানে আমাদের চারপাশে থাকা আরও কত সাধারণ জিনিসের এমন নিজস্ব গল্প লুকিয়ে আছে, যা আমরা হয়তো জানি না।